Ghost Stories by Nine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের 8 নম্বর এপিসোড। যথারীতি আজকেও আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোডটি। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই শো কেমন লাগছে আপনাদের কাছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমাদের এই শো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে আমাদের পাঠিয়ে দিন, যাতে করে আমরা আমাদের এই শো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আবির, কুষ্টিয়া থেকে। তো আমি চলে যাই তার ঘটনায় যেভাবে তিনি পাঠিয়েছেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। বলছেন আবির। আমার নাম আবির, ডাক নাম নয়ন। আমার বাসা বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারার ছোট্ট একটি গ্রামে। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, যা আমার জীবনকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। যাই হোক, মূল গল্পে আসা যাক। এই ঘটনাটি শুরু 2022 সালের মাঝামাঝি, অর্থাৎ রোজার ঈদের 1 মাস পর। আমার মা বাবা দুজন সেদিন বাইরে গিয়েছিলেন, বাসায় ছিলাম শুধু আমি। আমার বন্ধুরা রাত্রে আমার সাথে আড্ডা দিয়ে রাত 9:30টার দিকে বাসায় চলে যায় সবাই। আমি টিভি চ্যানেল অন করে কখন ঘুমিয়ে যাই টের পাইনি। তবে ঘুমিয়ে যাওয়ার পর আমার বুকের উপর খুব ভারী কিছু একটা অনুভব করি। চোখ খুলে দেখি আমার বুকের উপর একটি কালো অবয়ব বসে আছে। আমি অনেক চেষ্টা করি তাকে সরাতে, তবে কোনোভাবে আমি তাকে আমার উপর থেকে সরাতে পারছিলাম না। আমি বোবাজিন ভেবে দোয়া পড়তে শুরু করি, যা যা পারি। ঠিক তার কিছুক্ষণ পরে সেই অবয়বটি আমাকে ছেড়ে দেয়। তারপর থেকে মা বাবা না আসা অবধি আমি আমার এক বন্ধুকে আমার বাসায় এসে রাতে থাকতে বলি। কেন যেন একা থাকার আর সাহস হচ্ছিল না আমার। যাই হোক, তার ঠিক কিছুদিন পর আমি রুমে টিভি দেখছি। রাত আনুমানিক 10টা বাজে। ঠিক তখনই বুঝতে পারলাম আমার কাঁধের উপর চুল বা পাটের আঁশ জাতীয় কিছু একটা ছোঁয়া। আমাদের বাসায় ছাদ নেই, জাস্ট ইট ও টিন শেড দিয়ে বাসা করা। আমি ভাবলাম হয়তো ওপর থেকে কিছু একটা উড়ে এসে পড়েছে। তো আমি হাত দিয়ে ওইটা 2বার সরিয়েও দিয়েছি। তবে একটু পরে বুঝলাম এটা কোনো পাটের আঁশ বা ময়লা না, এটা কারোর চুল, যা উপর থেকে ঝুলে আমার কাঁধে এসে পড়ছে। আমার প্রচণ্ড ভয় করতে লাগলো, হাত পা কাঁপছে। তবু একটু সাহস করে মাথা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। আমি দেখলাম আমি যা ভাবছি সেটাই সত্যি। এটা সে কালো অবয়বের চুল, যা দেখার সাথে সাথে আমি আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে সোফা সেটের টেবিলের কাঁচ ভেঙে নিচে পড়ে যাই। আমার বাসায় থাকতে আসা বন্ধু পাশের রুম থেকে দৌড়ে এসে আমাকে কোনোভাবে ওখান থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। এই অবধি আমার মনে আছে, এরপর কি হয়েছে তা আমার আর মনে নেই। অর্থাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরে হাসপাতালে, কারণ আমার হাত পায়ে কাঁচ ফুটেছে। আমি আমার বন্ধুকে সব বলি এবং সে বিশ্বাসও করে আমার কথা। আমাকে আমার বন্ধু বলে আমি নাকি যে সময় জ্ঞান হারিয়েছি সেও নাকি সেই সময় ওই কালো অবয়বটা দেখেছে। যাই হোক, আমাকে সকালে হাসপাতাল থেকে বাসায় আনা হলো।
আমি আমার হাত পা নড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ ধরে রেখেছে আমায়। এরপর ধীরে ধীরে আমার অবস্থা নাকি এমন হয় যে আমি কাউকে চিনতাম না, বাজে বাজে কথা বলতাম এবং খাবারও খেতাম না, নিজের শরীর কেটে রক্তাক্ত করতাম। তারপর অনেক ডক্টর এবং অনেক কবিরাজ দেখানো হলো, তবুও আমার কোনো উন্নতি হচ্ছিল না। আমার এসবের মাত্রা এতই ছিল যে আমি নাকি আমার ভাইকে গলা টিপে শূন্যে তুলে দিতাম। আমাকে প্রায় 8-10 জন মিলেও ধরে রাখতে পারতো না। প্রায় 10-12 দিন এভাবে চলতে থাকে। এরপর আমাকে এক মাওলানা সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমি নাকি এত খারাপ ব্যবহার করি যা আমি কোনো দিন কারোর সাথে করিনি। কিন্তু কষ্টের বিষয়, এই মাওলানা সাহেবও বলে দেন সে আমার কোনো চিকিৎসা করতে পারবেন না, তবে সে বলেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো কবিরাজ দেখাতে। শেষে উনি শুধু এতটুকু বলেছিলেন, আমার সাথে যা রয়েছে সেটি একটি ইফরিত, এরা খুবই শক্তিশালী, এদের সাথে সে পেরে উঠবেন না। এরপর আমাকে নিয়ে বাসায় ফিরে আসা হয়। বাসায় এসে আমি কিছুটা নর্মাল হই, অর্থাৎ বাসা থেকে বের হওয়ার পর এতক্ষণ কি হয়েছে আমার সাথে আর আমি বা কি করেছি তার কিছুই মনে নেই আমার। আমি আমার বাবার দিকে তাকাই, দেখি ঠিক বাবার পেছনে দাঁড়িয়ে সেই কালো অবয়ব, যার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে এবং তার শিং রয়েছে। এটা দেখার সঙ্গে সঙ্গে আমার প্রচুর বমি হতে থাকে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার মার কাছ থেকে শুনেছিলাম ওই রাতে নাকি আমি সারা রাত রক্ত বমি করেছি এবং একটু পরপর আমার হাতে আমি এত ভয়াবহভাবে কামড়াচ্ছিলাম যে আমার হাতে দাঁতের ছাপ বিঁধে যাচ্ছিল এবং আমার হাত দিয়ে অঝরে রক্ত বের হচ্ছিল। তাই এরপরে আমাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঠিক 14 দিনের দিন আমাকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ার ত্রিমোহনীতে এক কবিরাজের বাসায়। কেন যেন আমাকে সেখানে নিয়ে যাওয়ার সময় আমার খুব কষ্ট হচ্ছিল আর সারা শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তবে যখন কবিরাজের বাসার সামনে যাই ঠিক তখনই নাকি আমি পালিয়ে যেতে চাচ্ছিলাম। যে আমি কষ্ট আর ব্যথাতে নড়তে পারছিলাম না, সেই আমাকে নাকি 6-7 জন মিলে ধরে রাখতে পারছিল না। খুব কষ্ট করে আমাকে সবাই মিলে কবিরাজের বাসার ভিতরে নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, আমি ওখানে প্রবেশ করতে আমার জ্ঞান ফিরে আসে এবং আমি আবারও স্বাভাবিক হয়ে যাই, যেন আমার কিছুই হয়নি। আমরা দুপুর করে যাওয়াতে কবিরাজ আমার কোনো চিকিৎসা করে না, তাই আমাদের সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকতে হয়। তবে যতটুকু সময় আমি ওখানে ছিলাম আল্লাহর রহমতে সুস্থ ছিলাম। আমাকে কবিরাজ তার বাসা থেকে এক পাও বের হতে দেননি। বলে রাখা ভালো, তিনি শুধু কবিরাজ নন, তিনি একজন ইমাম এবং কোরআনের হাফেজ। যাই হোক, সূর্য ডুবে যাওয়ার পর শুরু হলো আমার চিকিৎসা। প্রথমে যখন কবিরাজ আমার কাছে আসেন ঠিক তখনই আমি দেখতে পেলাম ওই ভয়ানক কালো লম্বা অবয়বকে। এবার একটি নয়, পুরো 5 জন ছিল তারা। 5 জন মিলে আমাকে ঘিরে ধরলো আর ঠিক তখনই আমি জ্ঞান হারাই। তারপর যা ঘটেছিল তা শুনেছিলাম আমি আমার মার কাছ থেকে। আমি নাকি জ্ঞান হারানোর পর কবিরাজকে একটা সজোরে থাপ্পড় দেই, যার জন্য কবিরাজ আমাকে একটি বৃত্তবন্দি করে ফেলেন। এরপর কবিরাজ প্রশ্ন শুরু করেন। আমি প্রথমে কোনো প্রশ্নের উত্তর না দিলেও পরে নাকি আমি কথা বলি, তবে সব কথাগুলো ছিল আরবি ভাষায় এবং এক এক সময় এক এক ভয়েসে কথা বলছিলাম। আগে বলেছি কবিরাজ একজন কোরআনে হাফেজ এবং ইমাম, তাই তার আরবি ভাষা বুঝতে তেমন অসুবিধা হয় না। কিন্তু আমরা তার কিছুই বুঝছিলাম না, যদিও কবিরাজ আমাদের পরে সব বুঝিয়ে বলেছিলেন। কবিরাজ জিজ্ঞেস করলেন, কে তুই আর এই ছেলের কাছে কি চাস? জিনটি উত্তর দেয়, আমি ইফরিত, জিন জাতির রাজা, আর এই ছেলেকে আমার কাছে উৎসর্গ করা হয়েছে।
কবিরাজ বলেন, এই ছেলেকে ছেড়ে দে, নয়তো তোকে জীবনের জন্য বোতল বন্দি করে রাখবো। ইফরিত হট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে, তুই আমাকে বোতল বন্দি করবি? তুই চাইলে চেষ্টা করে দেখ, পারিস কিনা। এই ছেলেকে আমার লাগবে, নয়তো আমি সব কিছু ধ্বংস করে দেব। কবিরাজ কিছু দোয়া পড়ে ফু দেন আর একটি পানি ছিটিয়ে দেন আমার উপরে, আর আমি আবার জ্ঞান হারিয়ে পড়ে যাই। টানা 3 ঘন্টা ধরে নাকি আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর আমাকে একটা তাবিজ, 1 বোতল পানি, 1 বোতল সরিষার তেল ও 1 কেজি লবণ দিয়ে দেন। আর আমার আম্মুকে বলেন, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে ইফরিত জিন দ্বারা। ইফরিত জিন, এরা জিনেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, অবাধ্য, বেপরোয়া এবং দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। একে তাড়ানো আমার পক্ষে সম্ভব না, তবে আমি এতটুকু করতে পারি, আমি যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আর কিছু কাজ বলছি, এগুলো করতে পারলে জিনটি আর আপনার ছেলের কাছে আসতে পারবে না। তবে আমি যা যা বলছি এগুলোর কোনোটির যদি নিয়ম ভঙ্গ হয় তাহলে এই জিন আবার আপনার ছেলের কাছে ফিরে আসবে। আমার বাবা কবিরাজের কাছে জানতে চান কে এই কালো জাদু করেছে। কবিরাজ আমার বাবার কানে কানে বলে দেন কে এই কালো জাদু করেছে। কে এই কালো জাদু করেছে সেটা আমার বাবা শোনার পর কান্নায় ভেঙে পড়েন, তবে কখনো আমাকে বলেননি কে এই কাজ করেছে। বাসায় আসার আগে কবিরাজ বলে দিয়েছিল কোথায় কি গাছ এবং কালো জাদুর জিনিসপত্র রাখা আছে সেগুলো তুলে পানিতে ফেলে দিতে হবে। বাসায় আসলাম, কবিরাজের কথা মতো সব কিছু খুঁজে পাওয়া যায় এবং সেগুলো পানিতে ফেলে দেন আব্বু। এরপর সব কিছু নর্মাল মনে হতে লাগলো এবং সব কিছু স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। এই স্বাভাবিক বেশি দিন ছিল না। কোরবানির ঈদ শেষে 9 দিন পর আমাদের এলাকার একজনের মৃত্যু হয়। আমি ভুল করে সেখানে চলে যাই, যার জন্য আমার তাবিজটা নষ্ট হয়ে যায়, যেটা আমি টের পাইনি। তবে যখনই রাত হলো আমি অনুভব করতে লাগলাম আমার আশেপাশে অদৃশ্য কিছুর উপস্থিতি রয়েছে। রাতে যখন ঘুমাতে যাই আমি খেয়াল করি আমার রুমের এক কর্নারে সেই ভয়ানক অবয়বটি দাঁড়িয়ে রয়েছে। আমি ভয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে আমার বাবা মা আমার রুমে চলে আসে। আমি তাদের বলি আমি আবার এইসব দেখছি। তখন আমার মা আমাকে সেই লবণের প্যাকেটটা এনে দেন যেটা কবিরাজ আমাদের দিয়েছিল। আম্মু আমার হাতে লবণটি দিয়ে বলে কিছু দেখে ভয় পেলে আমার চারপাশে এই লবণ দিয়ে বৃত্ত করে রাখতে, এতে করে কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সেদিন রাতে আম্মুর পাশেই ঘুমাই। তখনও বুঝিনি যে আমার তাবিজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এসব হচ্ছে। পরের দিন থেকে আমার কেন যেন খুব ভয় করতে শুরু করে। আমি বেশি কথা বলা বন্ধ করে দিই, একটু কম কম কথা বলতে শুরু করলাম, কারোর কথার তেমন উত্তর দিতাম না। আমি একা থাকতে শুরু করলাম, কেন জানি ভালো লাগতো একা থাকতে। সেটা বাসার সবাই ভালো করে বুঝতে পারলো যে আমি আর আগের মতো নেই। ঈদের 15 দিন পর রাত্রে আমি হুট করে নাকি খুব জোরে কান্না করতে শুরু করি আর একাই আরবি ভাষায় বিড়বিড় করে কথা বলতে থাকি এবং রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করি। সেদিন রাত্রে আমি নাকি বাসায় কাউকেই ঘুমাতে দেইনি। একটু পর পর নাকি রক্তবমি এবং ভয়ঙ্কর হুঙ্কার করতে থাকি। কোনো রকম রাত পার হতেই নাকি আমি আবার একাই স্বাভাবিক হয়ে যাই। আমার বাবা খেয়াল করলো আমার তাবিজটা ফাঁকা হয়ে গেছে, কোনো কিছুই নেই তাবিজের মধ্যে। তখনই আমায় ঘিরে ধরলো সেই 5টি অবয়ব যাদের আমি শেষ কবিরাজের বাড়িতে দেখেছিলাম। পুরো 5টা ইফরিত আমায় ঘিরে ধরে রেখেছে। আমি ভয়ে চিৎকার করতে থাকি। সেটা আমার মা বুঝতে পারে, কারণ আমি যখনই এইসব দেখি আমি চিৎকার করি এবং ভয় পাই। তাই দেখে আমার মা আমার জন্য সেই কবিরাজের দেওয়া লবণ নিয়ে আসেন আর আমার চারপাশে বৃত্ত করে দেন, কিন্তু এতে কোনো কাজই হচ্ছিল না।
আমার পাশে সেই অবয়বগুলো তখনও আমাকে ঘিরে রয়েছিল। অবশেষে আমার বাবা মা আমাকে সেই কবিরাজের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে আমার আবার চিকিৎসা শুরু হলো। আমি দেখি কবিরাজের পিছনে সেই ইফরিত জিন, যারা আরবি ভাষায় বলছিল মাউতুন, অর্থাৎ মৃত্যু। ওদের দেখে আমি ভয়ে কান্না করতে শুরু করি এবং আমার বাবা মা আমাকে ধরে রাখে। কবিরাজের কথা মতো আমার বাবা সব গাছ ও কালো জাদুর জিনিসপত্র পানিতে ফেলেছে কিনা তা কবিরাজ জানতে চাইলে আমার বাবা উত্তরে বলেন, হ্যাঁ, সে সব তো ফেলে দিয়েছি। কবিরাজ আমার গলায় একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরিয়ে দিতেই আমি আর জিনগুলোকে দেখতে পেলাম না। কবিরাজ আমাদের বলেন আমাকে এরা না নিয়ে যাবে না। তাই আমাদের একটা নিয়ম বলে দেয় এদের পিছু এড়ানোর জন্য, যা মোটেও সহজ ছিল না। আমাদের বলা হয়েছিল বৃহস্পতিবার রাত 12টার সময় একটা মাটির হাঁড়ি নিয়ে আমাদের কবিরাজের বাসায় যেতে। সেই মাটির হাঁড়িতে দোয়া পড়া পানি দিয়ে আমায় গোসল করতে হবে এবং এক নিঃশ্বাসে একটা দোয়া পড়তে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই দোয়া পড়াতে ভুল না হয়। আর গোসল করতে হবে 4 রাস্তার মোড়ে এবং নির্জন সময়ে। গোসল করে সে মাটির হাঁড়ি সেখানে ভেঙে চলে আসতে হবে, কিন্তু কোনোভাবেই ভুল করেও পেছনে তাকানো যাবে না। পেছন থেকে প্রিয় মানুষের কণ্ঠে ডাক আসবে, তবে পেছনে না তাকিয়ে একদম সোজা চলে আসতে হবে। এরপর আমাকে দিয়ে ঠিক তাই করানো হয়। সত্যি বলতে কবিরাজের কথা মতো খেয়াল করলাম গোসল করে আসার সময় আমার নাম ধরে কেউ ডেকে উঠল পিছন থেকে। আর যে ডাক ছিল সে আর কেউ নয়, আমার প্রিয় দাদিমা। আমাকে পেছনে তাকাতে নিষেধ করেছিল, তাই আমি না তাকিয়ে সোজা বাসায় চলে আসি। তারপর থেকে আমি আর তাদের দেখি না। 40 দিন নিরামিষ খেতে বলেছিল আমায়, আমি তাও করি। 40 দিন নিরামিষ খাই এবং আল্লাহর রহমতে আমি এখন আগের থেকে ভালো আছি। দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ আমাকে এভাবেই হেফাজতে রাখেন, আর সেই ভয়ঙ্কর অবয়বের সম্মুখীন যেন আমার আর কখনোই হতে না হয়। এই ছিল আমার ঘটনা। আমি গুছিয়ে লিখতে পারি না, তার জন্য দুঃখিত। শব্দচয়ন এবং বানান ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই বলে আবির শেষ করেছে তার ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। অনেক বড় এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন আপনি। আবারও ধন্যবাদ আপনাকে। আমরা এরকম বড় বড় ঘটনা আরও চাই। আপনারাও লাইক কমেন্ট করে জানিয়ে দিন আবিরের পাঠানো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ ঘটনাগুলো এখনও তার সাথে ঘটে চলেছে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই তার ঘটনায়। ঠিক তিনি যেভাবে পাঠিয়েছেন চলে যাচ্ছি ঘটনায়। শুরু থেকে শুরু করি। যখন আমি 4র্থ শ্রেণীতে পড়তাম তখন টাঙ্গাইল আর্মি ক্যান্টনমেন্টে ছিলাম। সেখানে ভিতরে একটা বিশাল বটগাছ ছিল, যা যুদ্ধের অনেক আগে থেকেই ওখানে ছিল। তাছাড়াও ঘরগুলো অনেক পুরানো ছিল, পাকিস্তান আমলেরও আগের। সেখানে থাকলেও কখনো বেশি দূরে ঘুরে দেখা হয়নি। এক বিকালে খেলতে গিয়ে সেই বটগাছের কাছে চলে যাই আমি। বিকাল হলেও চারপাশ ছিল নিস্তব্ধতায় ভরা। খেলতে খেলতে হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করে। মুহূর্তের মধ্যে কিছুটা অন্ধকার নেমে আসে। এমনিতেই সন্ধ্যা হয়ে আসছিল। সেদিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু মাঝরাতে
কেন যেন আমার বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। 2 দিন পরে আমি আমার পরিবারের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার রাস্তায় ওঠার পর থেকেই আমার শরীরে কেন যেন এক অদ্ভুত বিরক্তি লাগা শুরু হয়। মনে হচ্ছিল যেন সব কিছু বমি হয়ে ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে। আমাদের নিজস্ব গাড়ি ছিল, ড্রাইভারকে বলেছিলাম জানালা খুলে দিতে। পরে সে জানালা খুলে দেয়, কিন্তু ভালো লাগার বদলে আরও বেশি খারাপ লাগতে শুরু করলো। এভাবে চলতে চলতে ঢাকায় পৌঁছালাম। এরপর 2 বছর ভালোভাবেই কেটে যায়। তখনও সব মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু পুরোপুরি নয়। 7ম শ্রেণীতে ওঠার পরে আমার বাবা মা আমাকে টাঙ্গাইল পাঠিয়ে দিলেন। ততদিনে আমাদের নিজস্ব বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। বলতে পারেন বাড়ি দেখাশোনা করতেই আমাকে পাঠিয়েছিল। যদিও আমি তাদের কাছে জেদ ধরেছিলাম সেখানে যাওয়ার জন্য। বলে রাখি, হয়তো মনে হতে পারে 7ম শ্রেণীর একটা ছেলে কিভাবে একা একা বাড়িতে থাকা শুরু করলো। আসলে তখন আমার শরীরের গঠন এমন ছিল যে দেখে মনে হতো আমি কলেজে পড়ি। বাড়িতে আসার পর শান্তি পেলেও কিছু ঘটনা ঘটেছিল যা আমার বাবা মা জানতে পেরে আমাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আমি দাদিকে দিয়ে শরীর বন্ধ করিয়ে নিয়েছিলাম। আসার পরেও অনেক ঘটনা ঘটেছে, তবে সময়ের অভাবে আজকে শুধু গত বছরের ঘটনাগুলো আমি আপনাদের বলবো। বাড়িতে প্রায় সময় একা থাকতে হয়, আর এমন কিছু ঘটনা ফেস করতে হয় যা অন্য কেউ থাকলে এর চাপ হয়তো নিতে পারত না। মাঝরাতে বিরিয়ানির গন্ধ আসতো, যদিও এটা অনেক মানুষেরই নাকে গিয়েছে। তারপর ধূপ ধূপ করে আওয়াজ শুনতাম যখন আমি শুয়ে পড়তাম। ছাদে হাঁটার আওয়াজ আসতো। গত রোজার শেষ রাত 10টা-11টার দিকে শুয়ে পড়েছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কেউ যেন আমার পায়ের দিক থেকে আমার পা টান দিল। আগে কখনোই আমি এত ভয় পাইনি, কারণ এসবের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলাম। পরে সূরা পড়ে গায়ে ফু দিয়ে ওযু করে তারপর ঘুমিয়েছিলাম। আরেকদিন গরমের মধ্যে রুমে শুয়ে আছি, লাইট অন, ফ্যান অফ। গরম লাগছিল। আমি উপরে ফ্যানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম, ও ফ্যান বন্ধ, তাই গরম লাগছে। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু ফ্যানটা নিজে থেকেই অন হয়ে ঘুরতে শুরু করলো। ভয় পাইনি, তবে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমার অবস্থা এমন হয় যে রাতে খেতে যাই, টয়লেটে যাই কিংবা টিভি দেখতে যাই, যেটাই করি না কেন সবসময় একটা জিনিস আমার পিছে পিছে থাকতো, একটা কালো ছায়া যা 24 ঘন্টা আমার সাথে থাকতো। হুট করে দেখতাম ঘরের মধ্যে কেউ দৌড়ে চলে যাচ্ছে, আবার কখনো দেখতাম কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে। ঈদের পরে আম্মা আব্বা ঢাকায় চলে যান, আমি নিজ বাসায় ছিলাম। সেদিন তারা ঢাকায় চলে গিয়েছিলেন, জামা কাপড় রেখে গিয়েছিলেন ছাদে। সেদিন সারাদিন আমি বাড়ি থেকে বের হইনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, হয়তো 6টা কি 7টা বাজে। মনে পড়লো ছাদে কাপড় রাখা আছে যা তোলা হয়নি। তুলতে গেলাম, গিয়ে দেখি ছাদের এক কর্নারে কালো ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ভালো করে ফোনের টর্চ জ্বালিয়ে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না, যেন কিছুই নেই। পরে জামা কাপড় তুলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি আমার পাশ দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে গেল। সেদিনও খুব ভয় পেয়েছিলাম। বিড়ালটা দৌড়ে আমার ঘরের দিকে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে গিয়ে দেখি কিছুই নেই। ঘরের অনেক জিনিস নাই হয়ে যেত। মাছ রান্না করলে দেখতাম 1 পিস মাছ নেই। ঘরে কোনো জিনিস রাখলে তা পরে আর পাওয়া যেত না, কিন্তু আবার কয়েকদিন পরে সেই জায়গাতেই দেখা যেত। কোনো ক্ষতি করেনি, কিন্তু ভয় দেখায়। বলতে পারেন এক প্রকার সে খেলা করে আমাকে নিয়ে। এগুলোর সঙ্গে আমি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শুরু করি। আমার দাদি খুব আমলধারী মানুষ। জিন তাড়ানো বা ছাড়ানোর বিষয়ে তিনি অনেক কিছুই জানেন। তো তাকে অনেক বছর আগেই ঘটনাগুলো জানানো হয়েছিল। তিনি বলেছিলেন সময় মতো যদি এসব বোঝা যেত তাহলে এতটা পেয়ে বসতো না।
এখন ছাড়ানো কষ্টকর হবে আর আমার ক্ষতিও হতে পারে এতে। এই ভয়ে দাদি আমার শরীর বন্ধ করে দেন, যাতে চাইলেও সে আমার ক্ষতি করতে না পারে। তবে এসব আমার সঙ্গেই থাকবে। শেষে একটা ঘটনা বলি, যেটা আমার খুব ভালো লাগতো। জ্বর হলে আমার বেশ ভালো লাগতো। হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই সত্যি। এই বছর 4 বার জ্বর হয়েছিল আমার। এর মধ্যে 2 বার খুব বেশি তীব্র মাত্রায় ছিল এবং অনেক দিন ধরে ছিল। জ্বরের সময় বিশেষ করে যখন সারা রাত ছটফট করার পর মাঝরাতে ঘুম আসতো, তখন মনে হতো আমার চারপাশে অনেক মানুষ বসে আছে। আমি ধীরে ধীরে চোখ খুলে এটা অনুভব করতাম। এখনো মনে আছে, পরিষ্কারভাবে দেখতাম আমার পায়ের নিচে 2 জন মানুষ বসে থাকতো, আর ডান আর বাম পাশে আরো 2 জন মানুষ বসে থাকতো। আর তাদের মাঝে মনোমুগ্ধকর এক সাদা আলো ছড়িয়ে পড়তো। ওরা একে অপরের দিকে তাকিয়ে গল্প করতো। সেই সময়টা আমার বেশ ভালো লাগতো। মনে হতো শরীর থেকে জ্বর চলে গিয়েছে। এমনও মনে আছে আমি তাদের দেখে হালকা মুচকি মুচকি হাসতাম। ঠিক ফজরের আজানের সময় তারা উঠে চলে যেত, এক প্রকার গায়েব হয়ে যেত তারা। তখন পুরোপুরি আমি নিজের মধ্যে আবার ফিরে আসতাম, আর তখন থেকেই আবার আমার শরীরে জ্বরের অস্তিত্ব অনুভব করতাম। এভাবেই ঘটনাগুলো চলতে থাকে আমার সাথে, যা এখনো অবধি বিরাজমান। তো এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার বারণ থাকায় আমি তার নাম নিতে পারছি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এত চমৎকার একটি ঘটনার জন্য। যেমন চমৎকার আপনার ঘটনা, ঠিক তেমনই চমৎকার আপনার লেখার ধরন। ঘটনাটি আমি যখন হাতে পাই তখন ঘটনাটি পড়ে আমার যতটা পছন্দ হয়েছিল, এবং ঠিক তেমনই আপনার ঘটনাটি পড়ে শোনাতেও আমার ততটাই ভালো লেগেছে। অসাধারণ লিখেন আপনি। আপনার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনি আরও ঘটনা পাঠাবেন আমাদের। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আর আপনাদের কাছেও ঘটনাটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আজকের তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছে আমাদের মডারেটর সামিন রাহাত। আর সামিন রাহাত এই ঘটনাটি যার কাছে থেকে সংগ্রহ করেছে তার নাম আশরাফুজ্জামান মোহন, বাসা নোয়াখালী। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায়, ঠিক তিনি যেভাবে পাঠিয়েছেন। ঘটনাটি প্রায় 16 বছর আগের। তখন আমি নোয়াখালী জেলার ডুমুরুয়া নামক এক গ্রামে আমার বড় কাকার বাড়িতে থেকে পড়াশোনা করি। বড় কাকা ঢাকাতে চাকরি করতেন, আর প্রতি মাসের 5 কি 6 তারিখে বেতনটা পেলেই বাড়িতে আসতেন। আর বড় কাকা সবসময় রাতের গাড়িতে টিকিট কাটতেন, যাতে করে সে ভোরে বাসায় এসে পৌঁছাতে পারেন। কাকা রওনা দেওয়ার আগে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিতেন যে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সারা রাত বাসে থাকার পর ভোর 4টা কি 5টা নাগাদ বাসায় এসে পৌঁছাতেন। আর বাসায় এসে চাচিকে পুরো মাসের চাল ডাল বাজার ইত্যাদি সাংসারিক যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে 2-3 দিন থেকে আবার ঢাকায় চলে যেতেন। তো তেমনই এক রাতে বড় কাকা বাড়িতে ফোন দিয়ে জানালেন যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভোর 4টা কি 5টা নাগাদ বাড়িতে পৌঁছে যাবেন। ভোর 4টা নাগাদ যখন বাস এসে পৌঁছাতো আর যাত্রী নামাতো, তখন খুব জোরে একটি হর্ন বাজাতো। আর গ্রামাঞ্চলে এত রাতে সেই হর্নের আওয়াজের শব্দ বহুদূর থেকেও শোনা যেত। আর যেহেতু আমাদের বাড়ি মেইন রোড থেকে শুধুমাত্র 100 মিটার দূরে, তাই সেই হর্নের শব্দেই বাড়ির সবার ঘুম ভেঙে যেত। আমরা হর্ন শুনেই বুঝতে পারতাম কাকা এসে পড়েছে। আর কাকা গাড়ি থেকে নামা মাত্রই তার বড় ছেলে রিপনের নাম ধরে জোর গলায় কয়েকবার ডাক দিতেন। আর আমরাও হেরিকেন হাতে নিয়ে দৌড়ে বের হতাম কাকাকে এগিয়ে আনার জন্য। কারণ তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি।
আর বাসটা যেখানে এসে নামিয়ে দিত সেখানে পাশাপাশি দুটি পুরনো কবরস্থান ছিল। যদিও মুসলমানদের কবরস্থান ভয়ের কিছু নেই, কিন্তু আমাদের বাড়ির দিকে আঁকা বাঁকা কাঁচা রাস্তাটা, তার দুই পাশে ঘন জঙ্গল আর বিশাল একটা ধান ক্ষেত। আর আমাদের বাড়িটাও তেমন সুবিধার ছিল না। চারপাশে ঘন জঙ্গল আর বাড়ির পেছনে একটি খাল, যেগুলো মোটেও ভালো জায়গা ছিল না। অনেকেই নাকি রাতে টয়লেট করার জন্য বের হলে অনেক ভয়ানক চেহারার কিছু লোক বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে দেখতে পেত, যাদের উচ্চতা নাকি প্রায় 20 থেকে 25 ফিটের মতো। যাই হোক, মূল গল্পে আসি। সেদিন রাতে ভোর 4টা নাগাদ চাচি বড় কাকার ডাক শুনতে পেলেন। সেদিন চাচি চাচার আওয়াজে শুধুমাত্র একবার রিপন ভাইকে ডাকার শব্দ শুনতে পেলেন। আমরা কেউ সেদিন কোনো ডাক বা বাসের হর্ন না শুনতে পারায় আমাদের কারোরই ঘুম ভাঙেনি। তাই চাচি একাই হারিকেনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কাকাকে এগিয়ে আনবেন বলে। এমনিতে শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশায় হ্যারিকেনের আলো বেশি দূর পর্যন্ত যাচ্ছে না। খানিকটা দূর এগিয়ে যেতে চাচি কোনো সাড়া শব্দ না পেয়ে রিপনের আব্বু বলে 2-3 বার ডাক দিলেন, কিন্তু পাশ থেকে কোনো উত্তর নেই। চাচির একটু সন্দেহ হলো, আর সাথে মনে নানান ধরনের প্রশ্ন জাগতে লাগলো। কি ব্যাপার, তিনি আসলে তো এমন একটা ডাক দিয়ে চুপ করে থাকেন না, আর আজ তো কোনো বাসের হর্নও শুনতে পেলাম না। তাহলে কে ডাকলো রিপনের নাম ধরে? আর আমি আজ একা এত দূর অব্দি চলে এলাম, অথচ এখনো কারো ঘুম ভাঙারই নাম নেই। চাচি আর কিছু না ভেবেই সোজা বাড়ির দিকে হাঁটা দিলেন। বাড়ির উঠান পর্যন্ত যেতেই কিছু একটা চাচির পথ আগলে দাঁড়ালো। এক বিশাল আকৃতির লোক উঠানের দুপাশে 2 নারিকেল গাছে দুপা রেখে দাঁড়িয়ে আছে, আর অদ্ভুত একটা অট্ট হাসি দিয়ে বলছে, যা আমার 2 পায়ের নিচে দিয়ে ঘরে যা। চাচিও বুঝতে পারলেন ওইটা সে কার কবলে পড়েছে। ওর 2 পায়ের মাঝে দিয়ে গেলে হয়তো ওয়াজ তাকে মেরেই ফেলবেন, নয়তো বাকি জীবনের জন্য তার উপর ভর করে বসবেন। চাচি চিৎকার করতে চায়, কিন্তু লাভ কি? ঘরে আমরা 4 জন নাবালক ছেলে মাত্র। ঘর থেকে বেরিয়ে এসে ওটাকে দেখলে হয়তো ভয়ে মারাই যাব। আর দাদি, সে তো বৃদ্ধ অসুস্থ মানুষ, তাকে নিয়ে আরও বেশি ভয়। তাই চাচি সিদ্ধান্ত নিল ফজরের আজান না দেওয়া পর্যন্ত হেরিকেন হাতে এখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু হেরিকেন তো প্রায় নিভু নিভু করছে, এত সময় পর্যন্ত জ্বলবে না। তাহলে উপায় কি? তাই মনে মনে সে যত সূরা কালাম পারত সব পড়তে শুরু করলেন। আর ওইদিকে ওই জিনটা তখনও বলছে, যা আমার পায়ের নিচে দিয়ে ঘরে যা, আমি কিছু করবো না, যা না, যা। চাচি বললেন, আপনি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দিন। একটা পর্যায়ে চাচি বকাবাজি শুরু করলেন। জিনটা এবার বলে, তোর প্রতি আমার অনেক দিন থেকে নজর ছিল, অবশেষে আজ তোকে পেয়েছি। এই বলে জিনটা চাচির দিকে ওর বিশাল বড় বড় নখওয়ালা হাত বাড়িয়ে দিতে লাগলো। এবার চাচি আর ঠিক থাকতে পারলেন না, এক চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়লেন। তার চিৎকার শুনে দাদি সহ আমরা সবাই হেরিকেন হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বের হই। তারপর চাচিকে অচেতন অবস্থায় ঘরে তুলে নিয়ে আসি। দুপুর নাগাদ চাচির হুঁশ ফেরে আর সব ঘটনা আমাদের খুলে বলেন। এ কথা জানার পর সেদিনই কাকা ঢাকা থেকে চলে আসেন। তারপর তিনি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসেন। ইমাম সাহেব আমাদের বাসা বন্ধ করে দেন আর চাচিকে কিছু ঝাড়ফুঁক করে একটি তাবিজ দিয়ে যান। এরপর থেকে আর কখনোই চাচি
সেই জিনটিকে দেখেননি। তো এই বলে আশরাফুজ্জামান মোহন শেষ করেছেন তার ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ সামিন রাহাতকে আমাদের ঘটনা সংগ্রহ করে পাঠানোর জন্য। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন তামিম নারায়ণগঞ্জ থেকে, আর তিনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম এশা আক্তার। এই ঘটনাটি এশা আক্তার সংগ্রহ করেছেন তার বন্ধুর কাছ থেকে, নাম জাহিদ, বাসা গাজীপুর। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার ঘটনায় যেভাবে তিনি পাঠিয়েছেন। সেদিন জাহিদ ও তার বন্ধুরা মিলে এক বিকেলে গাজীপুরের এক গ্রামে ঘুরতে গিয়েছিল। গ্রামটি ছিল বেশ নিরিবিলি, প্রকৃতির মাঝে যেন এক শান্তিময় আবেশ। কিন্তু জাহিদ এবং তার বন্ধুদের সে গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল গ্রামের পাশে থাকা একটি পুরনো পরিত্যক্ত ইটভাটা, যা বহু বছর ধরে ব্যবহৃত হয় না। স্থানীয়দের মতে রাতের বেলা সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। কেউ একটি নারীর হাসির শব্দ শুনতে পায়, কেউ বা দেখে অন্ধকারে একটি নারীর ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। জাহিদ এসব গুজবে বিশ্বাস করত না, বরং বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল তারা রাত 11টার দিকে সেই ইটভাটার কাছে যাবে। ভূত প্রেত কিছুই নেই, সবই মানুষের কল্পনা, এটাই ছিল তাদের ধারণা। সেদিন রাতে তারা 5 জন মিলে ইটভাটার দিকে হাঁটতে লাগলো। পুরো এলাকা নিঃশব্দ, শুধু পা চালানোর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। জায়গাটা বেশ ধ্বংসপ্রাপ্ত, চারপাশে ভাঙাচোরা ইট আর আগাছা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা ইটের ভাটার কাছে যেতেই কোথাও থেকে একটা নারীর হাসির শব্দ ভেসে এলো। সেই হাসিটা যেন ধীরে ধীরে তাদের কাছে আসছিল। গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো এক অদ্ভুত কম্পন ছিল সেই আওয়াজে। সবাই মিলে থমকে দাঁড়ালো। তাদের মাঝে একজন বলে উঠল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। শুধু শোনা গেল সেই বিকৃত হাসিটা। এবার একেবারে কাছে থেকে শোনা যাচ্ছে, যেন কারো মুখ বন্ধ করে দেওয়া হাসি। বন্ধুরা দৌড় দিতে চাইল, কিন্তু জাহিদ অনুভব করলো তার পা যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। সে নড়তে পারছিল না, গলা শুকিয়ে আসছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর তখনই সে দেখল একটি নারী ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটা পুরোপুরি কালো, কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু একটা অস্পষ্ট অবয়ব যা যেন ধোঁয়ার মতো বাতাসে ভাসছে। জাহিদের ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাবো। তার বন্ধুরা পেছন থেকে বারবার ডাকছে, কিন্তু সে সেখান থেকে নড়তে পারছে না। এমনকি ভয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না। সে যে তার বন্ধুদের তার পরিস্থিতির কথা বলবে সেটুক শক্তিও তার নেই। শুধুই নিস্তব্ধ হয়ে জাহিদ দাঁড়িয়ে রয়েছে আর ভাবছে সে কেন জ্ঞান হারাচ্ছে না। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে এলো, আর সাথে সাথে সেই হাসি থেমে গেল, আর ছায়ামূর্তিটি নিমিষেই মিলিয়ে গেল অন্ধকারে। বন্ধুরা দৌড়ে এসে জাহিদকে ধরে নিয়ে কোনোভাবে সেই ইটভাটা থেকে তারা বেরিয়ে আসে। জাহিদের জ্ঞান ছিল, কিন্তু তার শরীর অসাড় হয়ে আসছিল, বিন্দু মাত্র শক্তি পাচ্ছিল না সে শরীরে। বন্ধুরা জাহিদকে গ্রামের রাস্তার ধারে শুয়ে হাত পা ম্যাসেজ করছিল। এমন সময় ফজরের নামাজ পড়ার জন্য এক বৃদ্ধ যাচ্ছিলেন।
বৃদ্ধ লোকটি তাদেরকে দেখে এগিয়ে এসে বললেন, তোরা কি করছিস এখানে? জায়গা তো ভালো না, এখানে রাতে কেউ আসে না। জাহিদ তখনও তার শরীরের অসারতা অনুভব করছিল। বন্ধুরা তাকে কোনোভাবে টেনে ধরে উঠিয়ে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে জাহিদ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে যায়। আজও সেই ইট ভাটার সামনে কেউ গেলে শুনতে পায় সেই চাপা হাসি আর অনুভব করে কোনো এক অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে আসছে। তো এই ছিল এশা আক্তারের ঘটনা। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছেন তামিম, নারায়ণগঞ্জ থেকে। অসংখ্য ধন্যবাদ তামিম আপনাকে এবং এশা আক্তার আপনাকে আমাদের ঘটনা পাঠানোর জন্য। তামিম আমাদের নিয়মিতই ঘটনা পাঠাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের সহযোগিতা করার জন্য। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের এই শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। তো এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এপিসোড। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।